ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তার বিষয়ে ঘোষণা দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানীয় পুলিশ গড়ার জন্য জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনে হাজারো কর্মী দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। আগামী বৃহস্পতিবার শান্তি পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপ্রধান সহ 20টিরও বেশি দেশে প্রতিনিধি দল শান্তি পর্ষদের সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদে শান্তি বজায় রাখার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বোর্ড অফ পিস গঠন করা হয়, যেটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। 1967 সালের অঞ্চলটির দখলের পর এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হলো। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম KAN এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি উত্থাপন করেছেন কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, আইনমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাৎজ। সরকারি সিদ্ধান্তের আগে দৈনিক ইসরায়েলের হায়ম জানায়, প্রাথমিক লক্ষ্য করে 2030 সালের মধ্যে এরিয়া সি এর 15% ধাপে ধাপে বসতি স্থাপন। প্রতিবেদন অনুযায়ী নতুন সিদ্ধান্তের ফলে যেসব জমির জন্য মালিকানা প্রমাণিত নয় সেগুলোকে রাষ্ট্রীয় জমিতে রূপান্তর করা হবে। এর মধ্যে রাজনৈতিকভাবে আইন প্রয়োগের ঘোষণা ছাড়াই ইসরায়েল পশ্চিম তীরের ভূমির উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করবে। চীনে ইরানের তেল রপ্তানি হ্রাস করার জন্য যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত বলে একমত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ডিজিটাল সংবাদ ওয়েবসাইট এক্সিওস এই তথ্য জানায়। এক্সিওস বিষয়টি সম্পর্কে অবহিত এক ঊর্ধ্বতন কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে পূর্ণ শান্তি প্রয়োগ করা হবে। ইরানের রপ্তানি করা তেলের 80%-এরও বেশি আমদানি করে চীন। এই রপ্তানি কোনোভাবে যদি হ্রাস পায় তবে তেল বিক্রি থেকে আয় কমে যাবে ইরানের। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার পথে হাঁটবে ইরান বলেও মনে করছেন তারা। লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবার ভোরে লেবাননের মাজদাল আনজার এলাকায় এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক রয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা লেবাননে অবস্থানরত প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এই গোষ্ঠীটি সংগঠনটি গাজার হামাসের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ করছে বলে দাবি ইসরায়েলের। সংগঠনটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের মিত্র হিসেবেও পরিচিত। 2024 সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হলেও দেশটি লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে। এটি যুদ্ধরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতার লঙ্ঘন বলে দাবি করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সার্বভৌমত্ব, বৈধ স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন। ইসলামিক বিপ্লবের বিজয়ের 47তম বার্ষিকী উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাঠানো এক বার্তায় পুতিন তাকে অভিনন্দন জানান। বার্তায় পুতিন বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান যে তার সার্বভৌম অধিকার ও বৈধ স্বার্থ রক্ষায় কাজ করছে, রাশিয়া তার প্রতি সমর্থন অব্যাহত রাখবে। তিনি আরও আশা প্রকাশ করেন, মস্কো ও তেহরানের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত দিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানজি এক সাক্ষাৎকারে একথা বলেন। এতে বর্ধিত আঞ্চলিক উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ বেসামরিক কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায়। গেল 6 ফেব্রুয়ারি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়। সুইজারল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা আলোচনা হবে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। দ্বিতীয় দফার আলোচনার আয়োজক আবারও ওমান হলেও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
এদিকে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভাঞ্চি বলেছেন, তারা যে চুক্তি করতে আগ্রহী সেটা প্রমাণ করার দায় এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি আন্তরিক হয় তবে তিনি নিশ্চিত তারা একটি সমঝোতার পথে এগোবে। এদিকে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না, কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। এদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে জানাশোনা দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই এই অভিযান শুরু হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। মার্কিন সৈন্যদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে সিরিয়া থেকে ৫,৭০০-র বেশি সন্দেহভাজন আইএস বন্দীকে ইরাকে স্থানান্তর সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রাম অঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন সেনারা ওই সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিলেন। এদিকে ২৩ দিনব্যাপী অভিযানে বিভিন্ন দেশের আইএস যোদ্ধাদের সিরিয়ার আটক কেন্দ্র থেকে ইরাকি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। সেন্টকম আরও জানায়, ১২ই ফেব্রুয়ারি উত্তর পূর্ব সিরিয়া থেকে ইরাকে একটি ফ্লাইটের মাধ্যমে অভিযানটি সম্পন্ন হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিশাল জয় কেবল বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনই নয়, বরং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ক্ষমতার গতিশীলতা পুনর্নির্মাণের সম্ভাবনাও তৈরি করেছে। সামনে নানা চ্যালেঞ্জ থাকলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার বদলে দিতে পারে এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রায় ২ দশকের মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো সত্যিকারের প্রতিযোগিতামূলক নির্বাচনের আস্থা অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন শুরুর ইঙ্গিত। ফলাফল ঘোষণার পরপরই প্রতিবেশী ভারত এবং পাকিস্তান উভয় দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার উৎখাত হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে তলানিতে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে আবারও ভারত সম্পর্ক গড়তে পারবে, তবে এক্ষেত্রে সংযম ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। এর পাশাপাশি আরও বেশ কিছু জটিল বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তার অমীমাংসিত জলবন্টন বিরোধ এবং ভারতের দিকে বিশাল বাণিজ্য ঘাটতি। যেখানে ভারত অনিশ্চয়তার মুখোমুখি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশ এবং পাকিস্তান সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করে, উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক সফর বিনিময় করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করেছে। ফলে দুপক্ষের মধ্যে আস্থা বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হবে চীনের সঙ্গে। চীনা দূতাবাস বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে। চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছে তারা। বিএনপির ইস্তেহারে বাংলাদেশ প্রথম নীতির উপর জোর দেওয়া হয়েছে, যেখানে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার জন্য সব আন্তর্জাতিক সম্পর্ক এবং সম্পৃক্ততার আহ্বান জানানো হয়েছে। তবে বাস্তবতা হলো, একটি সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে চীন, পাকিস্তান, মিয়ানমার সহ সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। এটি আসন্ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মনিরুজ্জামান বাবু, ৭১। দক্ষিণ পশ্চিম চীনের পাহাড়ি শহর চং কিয়েং উশান কাউন্টি আধুনিক নগর পরিকল্পনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাহাড় আর নদী ঘেরা এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা যেমন মনোরম, তেমনি প্রতিদিনের চলাচল বেশ কষ্টসাধ্য। আর সেই বাস্তবতাকেই বদলে দিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে শেনিউ এক্সেলেটর বা চলন্ত সিঁড়ি। এটি শুধু চলাচলের সুবিধা বাড়ানোই বরং মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে নতুন গতি দিয়েছে। শারমিনীর প্রতিবেদন। দক্ষিণ পশ্চিম চীনের পাহাড়ি শহর চংকিংয়ের উশান কাউন্টি নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে আধুনিক নগর পরিকল্পনায়। এখানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিস্ময়কর শেনিউ এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। এটি শুধু একটি চলন্ত সিঁড়িই নয়, বরং পাহাড় ঘেরা জনপদের জীবনযাত্রায় গতি আনার এক সাহসী উদ্যোগ। ৯০৫ মিটার দীর্ঘ এবং ২৪২ মিটার উচ্চতার এই বিশাল এসকেলেটরটি পাহাড়ি ঢাল বেয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংযোগ স্থাপন করেছে। এতদিন যেখানে খারাপ পথ পেরোতে সময় ও শ্রম দুটোই বেশি লাগত, সেখানে এখন যাতায়াত হবে অনেক সহজ, দ্রুত এবং স্বস্তিদায়ক। বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটি আশীর্বাদ বয়ে এনেছে। এই প্রকল্প কেবল একটি এসকেলেটরেই সীমাবদ্ধ নয়। পুরো নেটওয়ার্ক জুড়ে রয়েছে ২১টি এসকেলেটর এবং ৮টি লিফট, যা একত্রে তৈরি করেছে আধুনিক এক পরিবহন ব্যবস্থা। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে শেনিউ এভিনিউর উপরের ও নিচের অংশের মধ্যে ভ্রমণের সময় প্রায় ১ ঘন্টা থেকে কমে দাঁড়াবে মাত্র ২০ মিনিটে। পাহাড়ি শহরের প্রতিদিনের জীবনকে আরও গতিময় ও সহজতর করতে এই চলন্ত সিঁড়িটি যেন প্রযুক্তি ও পরিকল্পনার এক অনন্য সংযোগ, যা ভবিষ্যতের নগর উন্নয়নের পথ দেখাচ্ছে। শারমিন স্বপ্না, ৭১। দেশ ছাড়ার চেষ্টা করার সময় ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গোলুশচেঙ্কোকে আটক করা হয়েছে। জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে। ন্যাশনাল অ্যান্টি কারাপশন ব্যুরো অফ ইউক্রেন এক বিবৃতিতে জানায়, দেশের সীমান্ত অতিক্রমের সময় গোয়েন্দারা মাইডাস মামলার অংশ হিসেবে সাবেক এক মন্ত্রীকে আটক করেছে। তবে সেখানে গোলুশচেঙ্কোর নাম উল্লেখ করা হয়নি। তবে যাকে আটক করা হয়েছে তিনি গত বছর জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নভেম্বর মাসে পদত্যাগ করেন বলে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালে গালুশচেঙ্কো ছিলেন কয়েকজন মন্ত্রীর একজন যারা পদত্যাগ করেন যখন দুর্নীতি বিরোধী সংস্থাটি দেশটির জ্বালানি খাতে একটি বিশাল অর্থ পাচার সংক্রান্ত চক্রান্ত উন্মোচন করে। চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় রাশিয়াকে নয়, যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেনকেই ছাড় দিতে বলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মিউনিক নিরাপত্তা সম্মেলনে দেয়া এক ভাষণে এই কথা বলেন তিনি। একটি টেকসই শান্তির জন্য শুধু ছাড় দিলেই হবে না, বরং ইউক্রেনের জন্য সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। শান্তি আলোচনায় ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি একটি বড় ভুল বলেও জানিয়েছেন জেলেনস্কি। ১৯৪৫ সালের পর ইউরোপের বৃহত্তম এই যুদ্ধ বন্ধে ট্রাম্পের মধ্যস্থতায় আগামী সপ্তাহে জেনেভায় ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতালির কুরমায়ারে তুষার ধসে ২ জন নিহত হয়েছেন। তারা ফরাসি নাগরিক। স্থানীয় সময় রোববার ইতালির কুরমায়ারের কাছে একটি পাহাড়ি উপত্যকায় এই তুষার ধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পরপরই অভিযান শুরু করে আউস্তা ভ্যালির আলপাইন রেস্কিউ সার্ভিস এবং ফাইন্যান্সিয়াল পুলিশ। এই সময় আরেক ফরাসি নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা শঙ্কাজনক হলে তাকে ইতালির তুরিন শহরে পাঠানো হয়েছে। তবে তুষার ধসের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বজোট। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।